আসসালামু আলাইকুম। খুব র্যান্ডমলি যদি আমি কাউকে একটা কোশ্চেন করি, অপত্য সেন্ট্রোমিয়ার কোন ধাপে ফর্মেশন হয়, অপত্য ক্রোমোজোম ফর্মেশন হয় কখন, অপত্য নিউক্লিয়াস কখন বা অপত্য ক্রোমাটিড কখন, কনফিউজিং লাগতেছে না? অথবা আমি যদি কোশ্চেন করি যে কখন নিউক্লিয়ার অ্যানভেলপ বা নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে বা বিলুপ্ত হয় বা বিলুপ্ত থাকে, অথবা আমি যদি তোমাকে কোশ্চেন করি যে মাইটোসিস নাকি মায়োসিস, কোনটাতে ক্রোমোজোমের সমতা রক্ষা হয় আর কোনটাতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। দেখো, ওয়ার্ডগুলো একটু কাছাকাছি লাগতেছে না? কনফিউজিং লাগতেছে না? চলো আজকে জিনিসটা আমরা শুরু করি। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের কনফিউশন ব্রেকিং সিরিজে সবাইকে স্বাগতম। থাকছি আমি সিয়াম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি, এমবিবিএস 4th ইয়ারে। আমার এই সিরিজটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ধরো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু না 10 থেকে 12টা কোশ্চেন বা হচ্ছে তোমার 10 থেকে 12টা লাইন একটা চ্যাপ্টারের কনফিউজিং থাকে, সেই জিনিসগুলা যাতে তোমাদের ইজি হয় সবগুলা এক জায়গায় কমপ্লিট করে দেওয়ার জন্য। সো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস কোষ বিভাজন। হোপফুলি আমি এটা সম্পূর্ণ শেষ করতে পারবো। চলো শুরু করি। একদম শুরুর যে টপিকটা, অপত্য বিভ্রান্তি, আমি ইচ্ছা করে নামটা দিয়েছি টপিকটা নাম। আমরা এই চ্যাপ্টার পড়ার সময় অনেকগুলো অপত্য জিনিস পড়বো, সবাই জানি, তাও আমি একবার রিক্যাপ করবো। ফার্স্টলি যদি আমি তোমাকে কোশ্চেন করি যে অপত্য ক্রোমাটিড আমরা কোষ বিভাজনের কোন ধাপে পাই, অপত্য ক্রোমাটিড, এইটা একটু অ্যাটিপিক্যাল হয়ে গেছে, কজ এটা সচরাচর কোশ্চেনে আসে না, বাট তাও পড়বা। আমরা জানি যে আমাদের প্রোফেজ ধাপে, যদি তোমাদের মনে থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি যে পোর্শনটা থাকে, ধরো একটা ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি যে পোর্শনটা থাকে এটা এই বরাবর বিভাজিত হয় এবং আলটিমেটলি ফর্ম করে এরকম একটা গঠন। সো এটা কি, এটা একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড, তাই না? এইটা একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড। সো অপত্য ক্রোমাটিড কোন ধাপে ফর্মেশন হয়, আশা করি ক্লিয়ার। এটা একটু ক্লিন করে দিই, আশা করি বুঝতে পারছো। সো আমরা লিখে ফেলি, অপত্য ক্রোমাটিড ফর্মেশন হয় আমাদের প্রোফেজে। আচ্ছা, তারপর যদি আসি, অপত্য ক্রোমাটিড শেষ আমাদের। অপত্য ক্রোমাটিড শেষ হওয়ার পরে কোশ্চেন আসতে পারে অপত্য সেন্ট্রোমিয়ার ফর্মেশন হয় কোথায়। এইখানেই কনফিউশন, কখন অপত্য সেন্ট্রোমিয়ার আর কখন অপত্য ক্রোমোজোম। অপত্য সেন্ট্রোমিয়ার কখন ফর্মেশন হয় আর অপত্য ক্রোমোজোম কখন ফর্মেশন হয়। অপত্য ক্রোমোজোম। আচ্ছা, এই জিনিসটা একটু কনফিউজিং, আমি জানি এটা একটু কনফিউজিং। চিন্তা করো, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা যখন অপত্য সেন্ট্রোমিয়ারে ভাগ হবে, লাইক এটা এই পাশটা ভাঙলেই তো তোমার একটা মানে অপত্য সেন্ট্রোমিয়ার ফর্মেশন হবে, তাই না? আচ্ছা সরি, নর্মালি এভাবে ভাঙে, সরি ভুল দেখাইছি, এভাবে যখন অপত্য সেন্ট্রোমিয়ার ফর্মেশন হবে তখনই তো আমাদের অপত্য একটা ক্রোমোজোম আসার কথা, তাই না? এটা থেকে হচ্ছে এই বরাবর ভেঙে কী ফর্মেশন হয়, এরকম একটা গঠন ফর্মেশন হয়, এবং এরকম এই সাইডে এরকম একটা গঠন ফর্মেশন হয়, তাই না? আমরা একটা ছবিতে দেখছিলাম। আচ্ছা, তারপর আচ্ছা, এটা যদি এতই ক্লিয়ার হতো তাহলে আমাদের মূলত কনফিউশনটা কোন জায়গায়। এখন একটা জিনিস একটু চিন্তা করো, আসল ঝামেলা করে রেখে গেছে আমাদের হাসান স্যার। সবার আগে কোনটা বিভাজিত হয়? সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না? সেন্ট্রোমিয়ারটা দুটা ভাগে ভাগ হওয়ার পরেই তো আমাদের আলটিমেটলি ক্রোমোজোমটা ভাগ হবে, তাই না? আচ্ছা, সো ফার্স্টলি এটা মনে রাখবা, আগে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, দেন সেন্ট্রোমিয়ার বিভাজনের পরে ক্রোমোজোম ফর্মেশন হয়, নতুন ক্রোমোজোম ফর্মেশন হয়। সো অপত্য সেন্ট্রোমিয়ারটা এক ধাপ আগে ফর্মেশন, আমি একটু আলাদা কাজে লিখি। অপত্য ক্রোমোজোমটা অপত্য সেন্ট্রোমিয়ারটা ফর্মেশন হয় মেটাফেজ ধাপে আমাদের, আর অপত্য ক্রোমোজোমটা ফর্মেশন হয় আমাদের অ্যানাফেজ ধাপে বা গতি পর্যায়ে। আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। লাস্টলি আরেকটা কোশ্চেন আসতে পারে, কখন আমাদের অপত্য নিউক্লিয়াস ফর্মেশন হয়। অপত্য নিউক্লিয়াস কোন ধাপে ফর্মেশন হবে? একদম লাস্ট ধাপে যখন, তাই না? আশা করি মনে আছে। তাইলে লাস্ট ধাপ কোনটা আমাদের? টেলোফেজ। সো অপত্য রিলেটেড জিনিসপাতিগুলো আমি চেষ্টা করছি এক জায়গায় করে দেওয়ার। হ্যাঁ, আমি নিজেও একটু হুট করে মাঝখানে কনফিউজ হয়ে গেছিলাম। আশা করি তোমাদের আর কনফিউশন হবে না ইনশাল্লাহ। আসো, চলো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আরেকটু কনফিউজিং, যে দেখবা কিছু টাইপের কোশ্চেন আসবে যে কখন বিলুপ্ত হয়, কখন বিলুপ্ত হইতে থাকে আর কখন বিলুপ্ত থাকে।
ওয়ার্ডগুলো কিন্তু সাবধানে খেয়াল করবা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, একটা যে কোনো একটা টাস্ক এটা হইতে থাকতেছে, তাহলে একটা কন্টিনিউয়াস ফর্ম, যে এখানে ধরো এখানে বলছে বিলুপ্ত হতে থাকে, মানে এটা থেকে এরকম একটা ছোটো পোর্শনে কনভার্ট হয়েছে, দেন একটা ধাপে কী হয়, এই ছোটো পোর্শনটা থেকে একদম নাই হয়ে গেছে, ধরো এই পোর্শনটাতে আর নাই, আর লাস্ট পোর্শনটাতে বলছে এটা তো নাই, মানে একদমই নাই। সো আমাদের ধাপ টোটাল কীরকম ভাগ করছে, এই দেখো বড় থেকে ছোট হওয়া মানে বিলুপ্ত হচ্ছে, আরেকটা ধাপে হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, আরেকটা হচ্ছে বিলুপ্ত থাকে মানে নাই। আশা করি ক্লিয়ার। তিনটা ওয়ার্ডের মাঝখানে একটা হচ্ছে বিলুপ্ত হতে থাকে, মানে ধরো একটা জিনিস বড় আছে, এটা থেকে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, বিলুপ্ত হইতে থাকতেছে। আরেকটা ধাপে বলছে বিলুপ্ত হয়, বিলুপ্ত হয় মানে কি একটা জিনিস ছোটো আছে, এটা থেকে একদম নাই হয়ে গেছে। আর আরেকটা জিনিস কি একদম নাই থেকে নাই, মানে এখানে টোটালি কোনো এক্সিস্টই করে না। এই তিনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে খুবই কনফিউজিং কোশ্চেন। ভাই একটু লিখে দিই। তোমার মূলত কোশ্চেন আছে তোমার নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস নিয়ে। নিউক্লিয়ার এনভেলপ এনভেলপ এবং নিউক্লিওলাস নিয়ে আসে কোশ্চেনটা। নিউক্লিওলাস এই দুটা জিনিসই। সো এটা কখন হচ্ছে কোন ধাপে বিলুপ্ত হতে থাকে, ওয়ার্ডগুলো সাবধানে মার্ক করো। বিলুপ্ত হতে থাকে, হতে থাকে, দ্যাট মিন্স এখন এটা এক্সিস্ট করতেছে, এটা বড় থেকে ছোটো একটা কিছু হচ্ছে, মানে আমরা এই ধাপে আছি। আর এই ধাপটা হয় আলটিমেটলি আমাদের প্রোফেজ ধাপে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে যেটা বিলুপ্ত হয়, এবার কি ধরো ছোটো থেকে একদম নাই হয়ে গেছে, বিলুপ্ত হয়। বিলুপ্ত হয় কোন ধাপে? বিলুপ্ত হয়ে যায় হচ্ছে আমাদের পরের ধাপটাতে, প্রো মেটাফেজে। ক্লিয়ার? আর লাস্টলি বিলুপ্ত থাকে, এটা কি বিলুপ্ত হওয়ার ঠিক পরের পর্যায়টা, তাই না? এখানে বিলুপ্ত অবস্থায় থাকতেছে, বিলুপ্ত থাকে, এটা হচ্ছে আমাদের মেটাফেজ। এই তিনটা কোশ্চেন কিন্তু আসে, তিনটা কোশ্চেনই বইয়ের লাইনে আছে। আশা করি আজকের পর থেকে আর কনফিউশন ইনশাল্লাহ হবে না। চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে যে আমাদের একটু এক্সপ্লেনেটরি জায়গাটা, এটা একটু বোঝার ইস্যু আছে। আমি এটা নিজে বুঝে বুঝে মনে রাখতাম, যে ধরো লিখবে, বলবে যে হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে, কোথায় মাইটোসিস ঘটে, কি জাইগোটে ঘটে নাকি জনন কোষে ঘটে। সো আমি এটা হচ্ছে ডিরেক্টলি কোনো বলবো না, আমি একটু ভাগ ভাগ করে দুইটা কোষের ক্ষেত্রে আলাদা করে ফ্লোচার্ট আঁকবো, তুমি নিজেই বুঝে যাবা। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে আমরা হ্যাপ্লয়েড জীবের কথা চিন্তা করি। এটা একটা হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীব, যে কোনো একটা হ্যাপ্লয়েড জীবের এটা দেহকোষ, নর্মালি একটা দেহকোষ, এটা কী হবে? হ্যাপ্লয়েড জীব যেহেতু এন, সো এটার জনন মাতৃকোষ কী হবে? জনন মাতৃকোষ, মাতৃকোষ এন হবে, তাই না? এখন দেখো জনন মাতৃকোষ থেকে কিন্তু আমাদের আলটিমেটলি শুক্রাণু বা ডিম্বাণু ফর্মেশন হয়, এটা তো ক্লিয়ার। শুক্রাণু বা ডিম্বাণু, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট জনন মাতৃকোষ থেকে আসে, বাট আমি আপাতত একসাথে দেখাচ্ছি আর কি। সো দেখো আমাদের যেহেতু হাফ এন হওয়ার কোনো চান্সই নাই, সো এখানে হচ্ছে যে আমাদের এন থেকে এনই হবে। ক্লিয়ার? এখানে হাফ এন হওয়ার কোনো চান্স নাই, এখানেও এন, এখানেও এন। সো এরপরে কী হয়? এরপর দেখো, এরপরে শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, নিষেকের ফলে কী উৎপন্ন হবে? আলটিমেটলি আমাদের জাইগোট ফর্মেশন হবে, জাইগোট। ক্লিয়ার? জাইগোটটা কি? টয়েসেন। এখন দেখো এটা জীবটা নিজে কি? জীবটা নিজে হচ্ছে হ্যাপ্লয়েড জীব, কিন্তু তার জাইগোটটা ডিপ্লয়েড হয়ে গেছে। সো আমরা টয়েসেন থেকে জাইগোট বিভাজিত হয়ে নতুন আরেকটা জীব তৈরি করবে না? সো জাইগোটের পরে প্রশ্ন কি? জাইগোটে কোন ধরনের বিভাজন হবে? এবার টয়েসেন থেকে অবশ্যই আমাদের এন বানানো লাগবে। সরি ফর দ্য পজ, আজান দিচ্ছিল, এখন প্রায় ফজর, প্রায় অ্যারাউন্ড 4:30 বাজে, এখন রেকর্ড করতেছি, টাইম পাইনি। আচ্ছা, আমরা কতটুকু আসছিলাম? আমরা জাইগোট পর্যন্ত আসছিলাম, যে জাইগোট টয়েসেন থেকে এন, আমাদের যেহেতু হ্যাপ্লয়েড জীবটা এন হবে। সো টয়েসেন থেকে এর বডি অবশ্যই এন হওয়া লাগবে। সো এইখানে আমাদের কী হবে এবার বলো তো? মায়োসিস হবে। সো আমরা একটু লিখি, দেখো জনন মাতৃকোষ এন, এটা থেকে হচ্ছে যে আমাদের শুক্রাণু ডিম্বাণু ফর্মেশন হয়েছে। সো এইখানে এন থেকে এন হয়েছে, সো এটা একটা মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়া। আর জাইগোট থেকে এর দেহকোষ ফর্মেশন হয়েছে, নতুন দেহ হলো, দেহটা হচ্ছে এন, টয়েসেন থেকে এন হয়েছে, সেখানে কমেছে, সো এটা মায়োসিস প্রক্রিয়া। ক্লিয়ার? সো এখন আমাকে বলো যে একটা হ্যাপ্লয়েড জীবের জনন মাতৃকোষে কী ঘটে? মাইটোসিস। আর জাইগোটে কী ঘটে? মায়োসিস। আশা করি এইটা আর পেঁচাবে না। ঠিক উল্টাটা হচ্ছে ডিপ্লয়েড জীবের কেসে, আমি তাও দেখাবো পুরোটা, দেখতে থাকো।
ইন কেস অফ ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীবে কী, এটা দেহকোষ কী হবে? দেহকোষ টয়েসেন, জানি দেহকোষ টয়েসেন। সো জনন মাতৃকোষ কী হবে? টয়েসেন হবে। জনন মাতৃকোষ টয়েসেন। জনন মাতৃকোষ যদি টয়েসেন হয়, এখানে জনন মাতৃকোষ থেকে কী আসবে? আলটিমেটলি আমার ফর্মেশন হবে শুক্রাণু ও ডিম্বাণু। এখন আমরা জানি আমাদের কাছে কী হয়, আমরা কিন্তু ডিপ্লয়েড প্রাণী, তাই না? সো শুক্রাণু এবং ডিম্বাণু ফর্মেশন হওয়ার সময় আমাদের শুক্রাণুটা কী হয়? শুক্রাণুটা হয় এন, ডিম্বাণু কী হয়? এন। এটা তো জানি আশা করি, মায়োসিস ফর্মেশন, মায়োসিসের মাধ্যমে। তারপর আমাদের শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে এবং নিষেকের ফলে জাইগোটটা কী ফর্মেশন হয়? জাইগোটটা হয় টয়েসেন। জাইগোট টয়েসেন। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, আমরা যেহেতু ডিপ্লয়েড জীব, আমাদের দেহ কি? দেহ টয়েসেন না? সো টয়েসেন থেকে টয়েসেন, তুমি বলো এবার কোথায় মায়োসিস, কোথায় মাইটোসিস? ইজি। জনন মাতৃকোষ এটা টয়েসেন, এখান থেকে অ্যান হয়েছে শুক্রাণু ডিম্বাণু ফর্মেশনের সময়। সো জনন মাতৃকোষ হবে মায়োসিস, আর জাইগোট টয়েসেন, দেহকোষও টয়েসেন। সো এখানে কী ফর্মেশন হবে? মাইটোসিস। সো ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে মাইটোসিস ঘটে এবং জনন মাতৃকোষে মায়োসিস ঘটে। এটা যাতে আর ভুল না হয়। আচ্ছা, আমাদের 3 নাম্বার কনফিউশন ক্লিয়ার। কনফিউশন নাম্বার 4 পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা লাইন, কোশ্চেন। আমি এই কোশ্চেনটা সবসময় করি, র্যাপিড ফায়ার নেওয়ার সময় বলো বা স্টুডেন্টদেরকে আস্ক করার সময় বলো, খুব ফ্রিকোয়েন্টলি এই কোশ্চেন আমি জিজ্ঞাসা করি। ক্রোমোমিয়ান নিয়ে আমার জানা মতে আমি যতটুকু পড়ছি এখন পর্যন্ত, আবুল হাসান স্যারের বই 2টা লাইন আছে টোটালি। একটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, মানে বোটানি চ্যাপ্টার 1-এ, আর একটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 2-তে। একটা লাইন হচ্ছে এরকম যে ক্রোমোমিয়ারের সংখ্যা, ক্রোমোমিয়ার এর সংখ্যা ও অবস্থান স্পষ্ট হয় কোন ধাপে? স্পষ্ট হয় কোন ধাপে? এই কোশ্চেনটার আনসার হলো প্যাকাইটিন। এটার সোর্স হচ্ছে বোটানি চ্যাপ্টার 1, হাসান স্যারের বই, প্যাকাইটিন। আর আরেকটা কোশ্চেন যেটা তোমরা সবাই লেপ্টোটিন আনসার করো, ওইটা হচ্ছে কেন লেপ্টোটিন আনসার করি? ধরো কোশ্চেনটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আসবে নাকি সেকেন্ড চ্যাপ্টার থেকে আসবে, কেউ জানে না। সো আমরা কোশ্চেনের টাইপ দেখে বুঝতে পারবো। সেকেন্ড চ্যাপ্টারে, কোষ বিভাজন চ্যাপ্টারে ক্রোমোমিয়ার যে উপস্থিত হয়, মানে ক্রোমোমিয়ার যে সৃষ্টি হয়, এইটা হচ্ছে যে ব্যাখ্যা করা আছে আমাদের একদম প্রথম ধাপে বা লেপ্টোটিন ধাপে। সো এইখানে যদি কোশ্চেনটা আসে, কোশ্চেনটা কীভাবে আসতে পারে? ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়? ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়? এটা দিলে আসলে আমরা কী দেবো আনসার? লেপ্টোটিন। এটাই লাস্ট দিনও র্যাপিড ফায়ারে ম্যাক্সিমাম মানুষজন ভুল করছিলাম। হোয়াট এভার, হোপফুলি আর ইনশাল্লাহ ভুল হবে না। আরেকবার বলতেছি, একটা হচ্ছে কোন ধাপে দেখা যায়, আরেকটা হচ্ছে কোন ধাপের সংখ্যা এবং অবস্থান স্পষ্ট হয়। 2টা আলাদা কোশ্চেন, 2টা আলাদা কী বলবো লাইন। আশা করি এটা আর ইনশাল্লাহ ভুল হবে না। আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেমে আস্তে আস্তে দেখি যে হচ্ছে যে আমাদের চ্যাপ্টারের মোটামুটি প্রবলেমটিক জিনিসপাতিগুলো শেষ হয়ে গেছে। তাও লাস্ট একটা জিনিস, এটা খুব একটা ভুল হয় না, তাও হচ্ছে আমি ইচ্ছা করে অ্যাড করেছি। যখন এমসিকিউ আসবে, ওয়ার্ডের মারপেজ বলতে একটা ইস্যু আছে। হ্যাঁ, মানে তুমি বুঝে সব কিছু আনসার করতে পারবে না। হ্যাঁ, আমি জানি বুঝেই ম্যাক্সিমাম জিনিস আনসার করা যায়, বাট একটু সাবধানতা অবলম্বন করা লাগবে। যদি তোমার কোশ্চেন আসে যে কোন ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, মানে ক্রোমোজোমের পরে লিখতেছি না, ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, তখন তুমি আনসার করবা মাইটোসিস। আমি হাসান স্যারের বই রেফারেন্স ধরে নিচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেন হাসান স্যারের বই থেকে আসে। মাইটোসিস। আর আরেকটা কোনটাতে ক্রোমোজোমের ধ্রুবতা রক্ষা হয়, ক্রোমোজোমের ধ্রুবতা রক্ষা হয়, মানে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। এই টাইপের কোশ্চেন যদি আসে তখন তুমি মায়োসিস দিবা। ক্লিয়ার? হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে যে তুমি মানে কনফিউজড হতে পারো, বা এটা নিয়ে হচ্ছে যে তুমি অনেক ব্যাখ্যা দিতে পারো। সেম টাইপের ব্যাখ্যা হচ্ছে জাস্ট 2টা এক্সাম্পল দিয়ে বইয়ের মধ্যে দিয়ে রাখছে, যেহেতু বইয়ে বলছে একটু কষ্ট করে পড়বা, সমতা আর ধ্রুব রাখা, একটু 1-2টা লাইন মুখস্থ করা লাগবে। সো আজকে এর পর্যন্তই।
নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তোমরা জানাতে পারো যে নেক্সট কোন চ্যাপ্টারের উপর তোমরা চাও। আজকের মতো রাখছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখে আসছেন তারা জানেন আমি প্রত্যেক ভিডিওতে একটা করে মানুষকে ডেডিকেট করি। সো আজকে ডেডিকেশান থাকবে ডক্টর নাসিরের প্রতি। আপনারা যারা হচ্ছে হোপফুলি ঘটনা জানেন, আমি ঘটনা ডিসক্রাইব করবো না। স্যার অসুস্থ, স্যার মানুষজনের হামলার শিকার, আমি ডিটেলস বলবো না। এগুলো নিয়ে আমি হোপফুলি একদিন কথা বলবো আপনাদের সাথে। সো আজকে শেষ করতেছি। সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।